সরকারি বিএনপি বিলীন হচ্ছে কিনা প্রশ্ন। প্রধানমন্ত্রীর দলকে আলাদা রাখার নির্দেশ প্রতিফলিত হয়নি 3.5 মাসেও। তিতুমির এবং ইডেন কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবি। আগের মতোই হল দখল, সিট বাণিজ্যে ছাত্র দলকে দুষছে শিবির। পুশ ইনের কারণে সীমান্তবর্তী এলাকায় অনিশ্চয়তা এবং শঙ্কা। কূটনৈতিক সুরাহায় দিল্লির সীমান্ত সম্মেলনের অপেক্ষায় ঢাকা। উন্নয়ন মানেই যেন নির্মাণযোগ্য, সর্বোচ্চ ব্যয়ের প্রতিযোগিতা। তারপরও এডিবিতে ভবন তৈরিতে কেন গুরুত্ব, উঠেছে প্রশ্ন। কুমিল্লায় হু হু করে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। 5 মাসে মৃত 7, শনাক্ত 42। সচেতন এবং সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। যুদ্ধের 100তম দিনে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। তেহরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। আপনারা দেখছেন স্টার নিউজ। তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকারে বিলীন হচ্ছে কি দল বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশ্য নির্দেশনা ছিল দল এবং সরকার থাকবে আলাদা, কিন্তু দলটির বিগত 3.5 মাসের কর্মসূচিতে এর কোনো প্রভাব প্রতিফলিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দলের রাজনৈতিক কর্মসূচি কমে গেলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে জনসমর্থনে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। গত 9 মেয়ের বক্তব্য। দর্শক সারিতে ছিলেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সর্বস্তরের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের বাইরে আরও কিছু কড়া নির্দেশনা দিয়েছিলেন নেতাকর্মীদের। সেই ক্লোজ ডোর বৈঠকে প্রধানমন্ত্রী দল ও সরকারকে আলাদা রাখার অবস্থান স্পষ্ট করেন, কিন্তু দল হিসেবে বিএনপির কার্যক্রমে এর প্রতিফলন দেখা যায়নি গত 3 মাসে। রাইট আছে, তারা ওয়ার্কআউট করতে পারেন। বিশেষ করে সংসদের প্রথম অধিবেশনে সংস্কার ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা থাকলেও দল হিসেবে বিএনপির যথেষ্ট কর্মসূচি ছিল না। এছাড়াও জ্বালানি, হাম কিংবা শিশু ধর্ষণের মতো বিষয়ে সরকারের কার্যক্রম দৃশ্যমান হলেও অঙ্গ সংগঠনের তৎপরতা ছিল শূন্যের কাছাকাছি। তাদের এই অবস্থান কিছু ক্ষেত্রে সরকারকে নিয়ে ভুল ধারণার শঙ্কা তৈরি হয়েছে। বিষয়গুলোতে নিজেদের দায় স্বীকার করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, ইতোমধ্যে রাজনৈতিক কর্মসূচি বাড়াতে পরিকল্পনা করছেন তারা। সরকারের বয়স 3 মাস, এই সময়ে রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রোগ্রাম আসলে কমই ছিল, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। বারবার যে প্রোপাগান্ডাগুলো বিরোধী পক্ষ থেকে হচ্ছিল সেগুলোর বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এই জন্য উনি তৃণমূলকে এবং পার্টির কমিটি গঠন প্রক্রিয়া এবং আমাদের সকল পর্যায়ের কমিটি যাতে আরও শক্তিশালী হয় এই বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছে। তবে কেন্দ্রীয় নেতারা দল ও সরকারকে আলাদাভাবে দেখছেন না। তাদের দাবি, জনগণের স্বার্থে কাজ করছে বিএনপি সরকার। এখানে একটা সরকার এবং সরকারি দলের কার্যক্রমকে আলাদাভাবে করা খুব দুরূহ ব্যাপার, কারণ যারা নেতা তারাই হচ্ছেন মন্ত্রী, তারাই হচ্ছেন এমপি। তারপরেও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রথম থেকেই কিন্তু চেষ্টা করছেন যে সরকার এবং দলের কার্যক্রমকে পৃথক রাখার জন্য। সরকার যতই ইতিবাচক কাজগুলো করবে, জনকল্যাণমূলক কাজগুলো করবে, পার্টি সেগুলোকে বলবো জনগণের মধ্যে। তখন জনগণের মধ্যে এটার উপরে একটা আবেগ তৈরি হবে। জনগণ জানছে, আপনাদের কি বলে যে মিডিয়ার মাধ্যমে জানছে। তারপরেও দল যখন বাসায় বাসায় গিয়ে একটা লিফলেট দেয়, বাসায় বাসায় গিয়ে যখন একটা উঠান বৈঠক করে, এর মধ্যে দিয়েও মানুষ অনেক কিছু জানতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষে মাঠের সমর্থন ধরে রাখার দায়িত্ব দলের। রাজনৈতিক কর্মসূচি কমে গেলে প্রভাব পড়বে আগামী নির্বাচন সহ দীর্ঘমেয়াদী জনসমর্থনে। যারা তার কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন বিএনপি রাজনৈতিক কর্মসূচি যদি চালিয়ে না যায় তাহলে কিন্তু অন্যদের তুলনায় সে পিছিয়ে পড়বে। তো বিএনপিকে আগামীতে ক্ষমতায় আসতে হলে তার সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখতে হবে। সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখবে সরকার না, সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখে রাজনৈতিক দল হিসাবে বিএনপি। নিকট অতীতের কিছু উদাহরণ, বিশেষ করে পতিত সরকারের অঙ্গ সংগঠনের কথা মনে করিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলতে চান, সরকার দলের অঙ্গ সংগঠনের গাছারা ভাব শুধুমাত্র দল নয়, সরকারকেও বেকায়দায় ফেলতে পারে। তাতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অঙ্গ সংগঠনের আরও
সরব উপস্থিতি দৃশ্যমানের পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর 2টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অতীতের মতো হল দখল, সিট বাণিজ্য এবং জোর করে দলীয় অনুষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির জন্য ছাত্র দলকে দুষছে ছাত্র শিবির। তবে একে ষড়যন্ত্র বলছে ছাত্রদল। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল 5 মে রাজধানীর তিতুমির কলেজ ও 9 মে ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। হল দখল, সিট বাণিজ্য আর শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ এনে এমন দাবি করেছেন ঢাকার 2 ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র শিবির বলছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রদল আবারও দখল ও ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে। সেই আশঙ্কা থেকেই হয়তো ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। তবে এতে সায় নেই ছাত্র শিবিরের। সিন্ডিকেটের চাঁদাবাজি, খুন, ধর্ষণ সহ ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সিট বাণিজ্য ইত্যাদি কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, সেই কারণে এই দাবিটা উঠছে। দাবিটা এখন একটা মিনিমাম লেভেলে আছে। যেসব ক্যাম্পাসে ছাত্রদল যে মাত্রায় ক্রাইম করেছে, ঠিক তেমন মাত্রায় ফিডব্যাকটা আমরা দেখেছি। ছাত্রদল যদি এই মাত্রা আরও বেশি অব্যাহত রাখে, তাইলে শিক্ষার্থীদের মধ্যে এই দাবির মাত্রাটা আরও বেশি বাড়বে। ছাত্রলীগকেই এখন পুনর্বাসন করা হচ্ছে, তাদের হলগুলো মানে তাদের ইউনিটগুলোতে তাদের সক্রিয় করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে। সুতরাং স্টুডেন্টরা তো স্বাভাবিকভাবেই যাদের বিরুদ্ধে এত বড় আন্দোলনটা করলো, রক্ত দিল, এখন আবার তাদের পুনর্বাসন যারা করছে তাদের পলিটিক্স তো টলারেট করার কথা না। সেই জায়গা থেকেই হয়তো স্টুডেন্টরা প্রতিবাদ জানিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করেছি যে সহনশীল হওয়া উচিত এবং প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতি কতটুকু কিভাবে কি করতে পারবে তার একটা কোড অফ সোশ্যাল কন্ডাক্ট থাকা উচিত। তবে ছাত্রদল বলছে, দেশের প্রতিটি আন্দোলনের সঙ্গে ছাত্র রাজনীতির নাম জড়িয়ে আছে। তাই নিষিদ্ধের এমন দাবি পরিকল্পিত ষড়যন্ত্র, যার পেছনে রয়েছে গুপ্ত একটি সংগঠন। এটি যারা নিষিদ্ধ চায় তারা আসলে বাংলাদেশের অস্তিত্বের বিরোধী এবং বাংলাদেশের যে জন্ম হয়েছে তার বিরোধিতাকারী যারা গুপ্ত রাজনীতি করতে অভ্যস্ত। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে কোনো ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনোভাবে সমাধান হতে পারে না এবং একই সাথে এটি বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী একটি সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে, কারা আসলে এই মানববন্ধনগুলো করছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, 5 তারিখের পরবর্তী সময়ে যারাই মানববন্ধন করেছে তারা প্রত্যেকে পরবর্তী সময়ে ছাত্র শিবিরের পদে পদায়িত হয়েছে। ছাত্রদল ও শিবির 2 পক্ষই একমত, জুলাইয়ের ধারক সংগঠন দুটির দ্বন্দ্ব প্রকট হলে এর সুবিধা নিতে পারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কন্টিনিউ করে এই সুযোগে ছাত্রলীগই এম্পাওয়ার হবে, তারাই সুযোগ পাবে, নিশ্চিত ক্যাম্পাসে একটা বাজে পরিবেশ তৈরি হবে। তো সংকট তৈরি করবে, অর্থাৎ ছাত্র সংগঠনগুলো যেগুলো প্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, বিশেষ করে জুলাই এবং আগস্টে যাদের অবদান ছিল, আমরা মনে করি তাদের মধ্যে একটি অংশীদারিত্ব থাকা উচিত। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বছর জুড়েই নানা কারণে আলোচনায় থাকে সীমান্ত এলাকা। এখনও সীমান্তে হত্যা, কখনো কখনো কৃষকের উপর বিএসএফের হয়রানির অভিযোগ থাকে। কাঁটাতারের পাশের মানুষের জীবন যেন প্রতিদিনই অনিশ্চয়তা আর শঙ্কায় ভরা। তবে পুশিন ইস্যুতে নতুন করে আবারও আলোচনায় সীমান্ত এলাকা। আরও বিস্তারিত নওগাঁ থেকে তৌহিদ ইসলামের রিপোর্টে। কাঁটাতারের বেড়া, এপারে বাংলাদেশ, ওপারে ভারত। মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের দীর্ঘ সীমান্তের কোনো না কোনো এলাকা। অনেক দিন ধরেই এই অস্থিরতা সীমান্তে। সম্প্রতি পুশইনকে কেন্দ্র করে আবারও বাড়ছে উত্তেজনা। গেল 5 জুন নওগাঁর কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে 17 জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বিজিবির বাধায় তাদের ফেরত নিতে বাধ্য হয়। কে আর ওই দিক দিয়ে যাচ্ছে, কে এই দিক দিয়ে যাচ্ছে, কে এই দিক দিয়ে যাচ্ছে, সবাই বাছে বাছে করে নিয়ে যাচ্ছে। আমরা সবাই স্যালেন্ডার করেছি। রাত্রিবেলায় এদিকে কোন বর্ডার দিয়ে দিয়েছে সেটা বলতে পারবো না, অন্ধকার ছিল। আমরা আন্দাজে চলে এসেছি, আমাদের নামিয়ে দিয়ে বললো যে ফাঁকা মাঠ আছে, সোজা চলে যাবে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সীমান্ত এলাকার মানুষের মাঝে। তারা বলছেন, কৃষিকাজ আর পশুপালন করতে গিয়ে সবসময় বিএসএফ এর হয়রানির শিকার হন তারা। 37 নম্বর পিলারের গোড়া থেকে আপনার জমি আমাদের, তো যখন চাষ করি তখন ওই বিএসএফেরা আমাকে ধাওয়া দেয়। আমাদের এলাকার যখন এই যে লোকজন ওদিকে যায় তখন ওরা মনে করেন দাবি করে মারধর করে। 98 কিংবা 2000 হবে এরকম সালের দিকে আমার চাচা সহ 3 জন ইন্ডিয়ার ধারে বাংলাদেশের জমিতে গম কাটতেছিল। সে সময় ইন্ডিয়ার বিএসএফ এসে
আমার চাচাকে 3টা বাড়ি ধাওয়া করে ধরে নিয়ে যেয়ে তারপর গুলি করে মেরে ফেলে। আন্তর্জাতিক আইন না মেনে পুশ ইনের মতো ঘটনা অপরাধ বলছেন আইনজীবীরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, মানবতা লঙ্ঘন করে এভাবে বিভিন্ন বয়সী মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়। জনবল বৃদ্ধি করা হয়েছে এবং টহলও বৃদ্ধি করা হয়েছে এবং টহল যোদ্ধার এবং যাতে কোনো অনুপ্রবেশ না হয় সে ঠেকানোর জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টায় আছি। পুশিন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করছে সীমান্ত এলাকার বাসিন্দারা, আর সচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে বিজিবি। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা 10 জনকে দীর্ঘ 70 ঘন্টা পরে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাত 2:30টার সময় ফেরত নিয়ে গেছে 93 ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। স্থানীয়রা বলছেন, রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। তবে সকালে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেলেও বাড়তি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বিজিবি সদস্যদের। সীমান্তে পুশিন ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, এই অবস্থার কূটনৈতিক সমাধান চাওয়া হবে 8 জুন। ভারতের দিল্লিতে শুরু হতে যাওয়া বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের এই সম্মেলনে তথ্য জানানো হবে। এদিকে পুশিন ইস্যুতে এরই মধ্যে সীমান্তে মোতায়েন রয়েছে 60,000 বিজিবি সদস্য। এটি পঞ্চগড় সীমান্ত। রোববার দুপুরে বিজিবি বিএসএফ এর এই উত্তেজনা পুশিন চেষ্টা নিয়ে। দুদিন ধরে ভারত সীমান্তে এনে রাখা হয়েছে 10 জনকে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই এই উত্তপ্ত অবস্থা। গত 5 দিনে এমন 21টি চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। এ নিয়ে সতর্ক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিজিবিকে কঠোর অবস্থানে রাখা হয়েছে। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। সীমান্তে এরই মধ্যে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতির মধ্যে সোমবার ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে 4 দিনের বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। তাতে এই অবৈধ পুশ ইন চেষ্টার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা এইবার আমাদের যাওয়ার পালা। ডিজি লেভেলের মিটিংটা ওখানে হচ্ছে, ওখানে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়, ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো ওখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে। সমস্ত বিষয়ে আলোচনা হবে। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। সীমান্ত ব্যবস্থাপনা ও বাংলাদেশি হত্যা সহ নানা ইস্যুতে মত পার্থক্য কাটাতে বিজিবি বিএসএফ সম্মেলনে আলোচনা হবে বলেও জানানো হয়েছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। দর্শক, পুশিন এবং সীমান্তে উত্তেজনার আরও খবর জানতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী রায়হানের সঙ্গে। রায়হান, শুভ সকাল আপনাকে। গতকাল পুশিনের জন্য যাদের সীমান্তে আনা হয়েছিল তাদের সবশেষ অবস্থান এই মুহূর্তে কোথায় এবং বিজিবি কতটা তৎপর রয়েছে, সেই সাথে স্থানীয় বাসিন্দাদের তৎপরতা সম্পর্কেও জানাবেন। গত শুক্রবার ভোর 5টা নাগাদ কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 93 ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া পার করে নারী পুরুষ শিশু সহ 10 জনকে কিন্তু বাংলাদেশে পুশিনের চেষ্টা করে এবং তাদেরকে বাংলাদেশ অংশের কাছাকাছি নিয়ে আসে। পরবর্তীতে বিজিবি সহ স্থানীয় মানুষজন কিন্তু তা প্রতিহত করে ভারতীয় অংশে তাদেরকে ঠেলে দেওয়া হয়। দীর্ঘ প্রায় 70টি ঘন্টা কিন্তু তাদের এভাবেই কেটে যায়। ঝড় বৃষ্টি রোদের মাঝেও তাদের কিন্তু অনেকটা মানবেতর জীবনযাপন সেখানে করছিলেন। তো গত রাত 2টা 2:30 নাগাদ তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা বিজিবিকে এসে জানায় যে তারা এই পুশিন 10 জনকে নিয়ে যেতে চান। পরবর্তীতে বিজিবি তাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে জোর তৎপরতা দেখালে বিএসএফ তাদেরকে কিন্তু ফেরত নিয়ে যায়। এর মাধ্যমে দীর্ঘ প্রায় 70 ঘন্টা তাদের যে সীমান্ত এলাকায় থাকার যে কষ্ট সেটি কিন্তু লাঘব হয়। তবে যেটি জানা গেছে যে তাদেরকে ভারতীয় একটি ক্যাম্পে নিয়ে সেখানে শরণার্থী শিবিরে তাদেরকে রাখা হবে। আমাদেরকে আজ সকালে কিন্তু
বিজিবির 56 নীলফামারী ব্যাটালিয়নের যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজ ইসলাম বিষয়গুলোকে নিশ্চিত করেছেন। আমরা বিজিবির সাথেও কথা বলেছি, তারা বলছেন যে যদিও তাদেরকে এখান থেকে নিয়ে গেছেন, সীমান্তে এখন কোনো ধরনের উত্তেজনা নেই, বিএসএফও তারা কাঁটাতারের ভেতরে চলে গিয়েছেন, তারপরেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো অবস্থাতেই তারা এই এলাকা থেকে বাড়তি নিরাপত্তা হয় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রত্যাহার করবেন না। এবং স্থানীয় মানুষজন, আমরা দেখছি যে সকাল থেকে স্থানীয় মানুষজন তারাও তৎপর রয়েছে যে অবৈধ পুশ ইন কোনোভাবেই যেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী করতে না পারে, সেজন্য তারা তৎপর রয়েছেন এবং তারা গত 3 দিন ধরেই কিন্তু বিজিবিকে সহায়তা করে আসছিলেন। আমি একটু যদি বলে রাখি, গতকাল দুপুর 12টা নাগাদ কিন্তু হঠাৎ করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেই 10 জনকে বাংলাদেশ অংশে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই সময় কিন্তু বিজিবির সদস্যরা এবং কোম্পানি কমান্ডার শক্ত হাতে প্রতিহত করেন। পরবর্তীতে বাকবিতণ্ডা শুরু হলে এবং উত্তেজনা বাড়লে কিন্তু আরো বাড়তি সদস্য সেখানে মোতায়েন করা হয়। তো যেহেতু তাদেরকে আপাতত নিয়ে গেছেন, সীমান্ত আপাতত স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংবাদে আমরা হয়তো আরো নতুন কোনো আপডেট আপনাদের জানাতে পারবো। তো এই ছিল আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ইতিমধ্যে আমাদের সঙ্গে মামুন যুক্ত রয়েছেন, জয়পুরহাট সীমান্তের খবরাখবর তার কাছ থেকে জানবো। মামুন, শুভ সকাল আপনাকে। জয়পুরহাট সীমান্তের চিত্র এই মুহূর্তে কেমন এবং কাঁটাতারের বেড়া নির্মাণ ঠেকাতে বিজিবির তৎপরতা জানাবেন। তামান্না, ধন্যবাদ। আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে জয়পুরহাটের সীমান্তের খবর। আমি কিন্তু সকালেও আপনাকে জানিয়েছিলাম যে জয়পুরহাটের সীমান্তের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তবে জয়পুরহাটের যে সীমান্ত এলাকার জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বিজিবি এবং এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা এখানকার যে সীমান্ত এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষদেরকে সচেতন করছেন বিজিবির সদস্যরা। এবং জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো খবর আমরা পাইনি। তবে কিছুদিন আগে কাঁটাতারের বেড়া নিয়ে একটি ঘটনা ঘটেছিল, সেটি কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে আজকেও গত কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় রয়েছি, আজকেও সীমান্ত এলাকায় রয়েছি এবং আমি যেই সীমান্তে রয়েছি এটি জয়পুরহাট পাঁচবির লোকমার জমিদার বাড়ির 200 গজ পাশেই কিন্তু ভারতের সীমানা। আর সেখানে আমি রয়েছি। এসে আমি দেখতে পেয়েছি এখানকার মানুষের সাথে কথা বললাম, তারা কিন্তু বলছেন যে তারা খুবই মাঠে কাজ করছেন, তারপরে কিন্তু তারা সচেতন রয়েছেন কোনোভাবেই যেন বিএসএফরা পুশিং করতে না পারে সেই বিষয়ে তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এখানকার বিজিবিরা মাইকিং করছেন এখনো এবং সাধারণ মানুষদেরকে সচেতন করছেন যে কোনো কারণে যেন তাদের মাঠের কাজ করতে গিয়ে তারা যেন শূন্য রেখার কাছাকাছি যেন না যায় সে বিষয়ে কিন্তু তারা সচেতন করছেন। তো তামান্না, এই ছিল এখনকার মতো জয়পুরহাট সীমান্তের সর্বশেষ খবর। মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সীমান্তের অস্থিরতার খবরাখবর আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন। এবারে জানাবো বাজেট 2026-27 খবর। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটর এবং ওপেন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং থেকে আয়ের উপর 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। অপরদিকে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স বসছে স্বর্ণালংকার বিক্রিতে। বাতিল হচ্ছে সম্পদ করও। মাজহার মাহবুবের প্রতিবেদন। আসছে বাজেটে ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরির মাধ্যমে ডলার আয় করলে তার থেকে 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্কপ্লেস বা উন্মুক্ত কর্মক্ষেত্র থেকে আয় করা ফ্রিল্যান্সারদেরও আয়ের ওপর কোনো কর না বসানোর সিদ্ধান্ত আসছে এই বাজেটে। এসব আয়কে রেমিটেন্স হিসেবে বিবেচনা করবে সরকার। তবে কোনো মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া সম্পদ কর বসানোর সিদ্ধান্ত থেকেও সরকার সরে আসছে বলে রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে। পরিবর্তনে বিদ্যমান সারচার্জ ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে দেশীয় বীজ থেকে ভোজ্য তেল উৎপাদন করলে 10 বছরের জন্য আসতে পারে কর অব্যাহতি। সরকারের একটা ভালো আয়ের উৎস হবে এই সম্পদ কর, এবং এটা একই সঙ্গে এই যে দেশের মানুষের মধ্যে যে একটা সম্পদ বন্টনে বা একই সঙ্গে যে আয় বন্টনের যে একটা বৈষম্য রয়েছে, তো সেটাও কমাতে কিন্তু সহায়তা করবে। ব্যক্তিগত স্বর্ণালংকার বিক্রির ওপর বসতে পারে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স।
এতদিন রিটার্নে উল্লেখিত স্বর্ণালংকার বিক্রি করলে তার লভ্যাংশে সাধারণ কর স্ল্যাবের মধ্যেই হিসাব করা হতো। অপরদিকে পরামর্শক বা সম্মানী ভাতা, মিটিং ফি বা প্রশিক্ষকের সম্মানীর উপর বিদ্যমান 10% উৎসে কর বাড়িয়ে 20% করা হতে পারে। অনেক সময় যে যারা একেবারে যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এই সমস্ত নারীদের স্বর্ণালংকার থাকে, তো সেটা যদি তারা বিক্রি করে কিছুটা হয়তো অন্য কোনো সম্পদ বা কোনো বিনিয়োগে এটাকে ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই নারীর যে এক ধরনের অর্থনৈতিক ক্ষমতায়ন হয়, তো সেইটার পথ কিন্তু কিছুটা সংকুচিত হবে। যারা আসলে প্রশিক্ষক তারাও তখন কিন্তু কিছুটা নিরুৎসাহিত হবেন এই প্রশিক্ষণ দিতে। তো সুতরাং ভালো মানের প্রশিক্ষক পাওয়া তখন কিছুটা কঠিন হবে। আসছে বাজেটে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে সরকার, যার মধ্যে এনবিআরকেই নির্ধারণ করে দেওয়া হতে পারে 6,04,000 কোটি টাকা। মধ্যবিত্তের উপর না চাপিয়ে বরং ধনীদের কাছ থেকে আরও বেশি কর আহরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সরকারের উন্নয়ন মানেই যেন ভবন নির্মাণের উৎসব, অথচ নির্মাণের পর অনেক ভবন পড়ে থাকছে পরিত্যক্ত অবস্থায়। সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে তৈরি ভবনের একই চিত্র। এতে জনগণ সেবা না পেলেও ভবন নির্মাণের সর্বোচ্চ ব্যয়ের সংস্কৃতি থেকে বের হতে পারছে না সরকার। নতুন এডিপিতে ব্যয়ের শীর্ষে ভবন নির্মাণ। আরও বিস্তারিত মাহাবুল ইসলামের প্রতিবেদনে। হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতি বেডে একজন শিশু সেবা নেওয়ার কথা থাকলেও নিচ্ছে 2 থেকে 4 জন। মিলছে না চাহিদা অনুযায়ী ঔষধ, যত্ন কিংবা স্বাস্থ্যসম্মত পরিবেশ। চিত্রটি রংপুরের 1000 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের। এখানে শিশু শয্যা মাত্র 70টি, অথচ প্রতিদিন রোগী থাকে 2 শতাধিক। পাশেই 31 কোটি টাকা ব্যয়ে নির্মিত 100 শয্যার হাসপাতাল 6 বছর ধরে পরিত্যক্ত। এই চিত্র শুধু রংপুরেই নয়, বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা করে শিশু হাসপাতাল হলেও তার একটিও চালু হয়নি। একটা বেডে যদি 3-4টা বাচ্চা থাকে, তো এইভাবে কি থাকা সম্ভব? কিন্তু আমাদের বাচ্চাদের এমন সমস্যা হচ্ছে, আমাদেরকে থাকতেই হচ্ছে। নোংরা পরিবেশ, যেখানে দু জায়গায় আলাদা করে চিকিৎসা হলে আমরা ভালো বেটার মনে করতাম আর কি। এই যখন চিত্র, তখন নতুন অর্থ বছরের জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনার সিংহভাগ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে শুধু ভবন নির্মাণে। অথচ দেশ জুড়ে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ হলেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত হচ্ছে না। নতুন অর্থ বছরে এডিপির আওতায় 1121টি প্রকল্পে বরাদ্দ 1,90,000 কোটি টাকা, যেখানে ভবন নির্মাণেই ব্যয় 43,000 কোটি টাকা। এর বাইরে যে বিশাল অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, সেখানেও অবকাঠামো ব্যয় শীর্ষে রাখার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তন হলেও ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এ কারণে পুরনো আঙ্গিকেই নিয়ে হচ্ছে প্রকল্প, যেখানে উন্নয়ন মানেই অবকাঠামোকে বিবেচনা করা হয়। জেনে শুনে বিষ করেছি পান, তো সুতরাং তারা জেনে শুনেই তো আবার নতুন ভবন নির্মাণের প্রকল্প নিচ্ছে। একটা কমিটি গঠন করে পর্যালোচনা করে দেখা দরকার যে পরিমাণের ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে স্বাস্থ্য খাতে করা হয়েছে, সেইগুলির কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এখন কাজে লাগছে, এইগুলিকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, এইটার পিছনে সময় ব্যয় করা উচিত। নতুন অর্থ বছরের জন্য মোট 3,08,000 কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে সরকার, যেখানে থোক বরাদ্দ 1 লাখ কোটি টাকারও বেশি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। 7.5 কোটি টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবানে তৈরি হয়েছিল সার্কি টাউন হল। তবে 3 বছর পেরিয়ে গেলেও সংস্কারের অভাবে পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। এদিকে দ্রুত সংস্কার করার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাহাড়ের সবুজের মাঝে দৃষ্টিনন্দন ভবন, বান্দরবান শহরে নির্মিত অরুণ সার্কি টাউন হল। তবে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে অবহেলার রাজত্ব। একসময় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে মুখর ভবন এখন প্রায় পরিত্যক্ত। চারদিকে আগাছা, অব্যবস্থাপনা আর রক্ষণাবেক্ষণের চরম সংকট। ধুলাবালিতে ঢেকে গেছে হলরুমের আসবাবপত্র। 2023 সালের ভয়াবহ বন্যার পর সংস্কারের অভাবে একে একে নষ্ট হয়ে যাচ্ছে ভবনের মূল্যবান যন্ত্রপাতি। অচল হয়ে পড়েছে জেনারেটর, এসি ও সাউন্ড সিস্টেম। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, হয়ে যাচ্ছে অবকাঠামো।
নতুন বছরের শুরুতে যে বইগুলো দেওয়া হতো এখানে প্রোগ্রাম করে দেওয়া হতো। এখন এমন একটি বেহল অবস্থা, এটি একটি ভূতের বাড়ির পরিণত হয়েছে। প্রত্যেকটা জিনিসে যেমন এই যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, এখানে এই যে ময়লা আবর্জনা হয়ে গেছে, এটা কেউকে দেখি না যে সংস্কার করতে। সংস্কার করতেছে না, কিন্তু এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না। এদিকে জেলা পরিষদের মাধ্যমে দ্রুত সংস্কার করার আশ্বাস দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বন্যায় নষ্ট হয়ে গিয়েছে, তার সংস্কারের জন্য জেলা পরিষদকে মৌখিকভাবে জানানো হয়েছে। ওনারা বলেছেন এটা কাজ করতেছে, তবুও পরবর্তীতে আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনাদের সংস্কার কাজগুলো দ্রুততার সহিত যেন বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা গ্রহণ করি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 7.5 কোটি টাকায় তৈরি হয়েছিল এই ভবন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আপনারা দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। আরও একবার স্বাগত স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কুমিল্লায় হু হু করে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। চলতি বছরে 5 মাসে এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও অন্তত 42 জন। নতুন আক্রান্তদের বড় একটি অংশ সমকামিতায় জড়িত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা না বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে। কুমিল্লায় দিন দিন বাড়ছে এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে এইডসে আক্রান্ত হয়ে জেলাটিতে মারা গেছেন 7 জন। এর মধ্যে মে মাসেই মারা গেছেন 3 জন। আর চলতি বছরের প্রথম 5 মাসে 672 জনের নমুনা পরীক্ষায় 42 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। কুমিল্লা মেডিকেলের তথ্য বলছে, নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী সমকামিতায় জড়িত। এছাড়া যৌনকর্মী এবং বিদেশে অবস্থানকালে আক্রান্ত হওয়া ব্যক্তিও রয়েছেন এই তালিকায়। প্রতিদিন গড়ে 7-8 জন টেস্ট হয়, তার মধ্যে থেকে সবগুলো কুমিল্লা শহরের। বেসিক্যালি স্টুডেন্টরা বেশি টেস্ট করতে আসে। মাসের অধিক সময় ধরে ডায়রিয়া থাকবে, তারপর আপনার জ্বর, ওজন কমে যাবে, মুখে ফাঙ্গাল জাতীয় ইনফেকশন হয়, ঘা হয়, তারপর আপনার সিফিলিস থাকতে পারে, টিবি রোগীও থাকতে পারে। পরিসংখ্যান বলছে 2020 সালে কুমিল্লায় 8 জনের শরীরে এইচআইভি ধরা পড়ে। এর পরের বছরগুলোতে সেই সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। গত বছর সবচেয়ে বেশি 72 জন আক্রান্ত হয় এইচআইভিতে। আর চলতি বছরের 5 মাসেই শনাক্ত হয়েছেন 42 জন। বর্তমানে জেলাটিতে 385 জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এইডস আর কোনো মরণ ব্যাধি নয়। নিয়মিত ওষুধ নিলে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিরিঞ্জ শেয়ারিং করি আমরা, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে হয়, এবং আনসেফ যেটা বলি আমরা, এগুলো করার জন্য হচ্ছে, এবং আমরা চিকিৎসাটা সম্পূর্ণভাবে ফ্রি দিতেছি। স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, এইচআইভি প্রতিরোধে নিরাপদ যৌন আচরণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীন আচরণের কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাস চাপায় আক্তারুল আলম নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা 6:30টার দিকে হাতিরঝিল এলাকার মগবাজার ওয়্যারলেস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আক্তারুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি আব্দুল্লাহ আল ইমরান জানান, মোটরসাইকেল চালকের সঙ্গে পথচারীর তর্ক বিতর্কের এক পর্যায়ে মোটরসাইকেল চালক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক এবং আজমেরি পরিবহনটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একজন পথচারীর সাথে একটু তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির এক পর্যায়ে মোটর রাইডার তাকে একটু সজোরে ধাক্কা দেয়। তো ধাক্কার ফলে তিনি তার যে ব্যালেন্সটা হারিয়ে রাস্তার উপর পড়ে গেলে চলন্ত একটা বাসের ধাক্কায় তিনি প্রথমে আমরা যেটা বলি যে অ্যাক্সিডেন্টাল একটা বিষয় আসে, পরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার। তারা যেভাবে লস করবে আমরা সেভাবে ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, এবং আমাদের যে অ্যাকিউজ তিনিও আমাদের গ্রেপ্তার আছে। লালমনিরহাট ধরলা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ 2 ভাই।
রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত তাদের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই দুই ভাই সহ মোট 5 জন মোঘলহাট 0 পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। 2 জন আগেই গোসল সেরে উঠে গেলেও নদীর তীব্র স্রোতে বাকি 3 জনই তলিয়ে যেতে থাকে। এ সময় মেহেদি হাসান নামের একজন কোনো ক্রমে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির এবং শাওন স্রোতের তোড়ে নিখোঁজ হয়। এখানে আসার পরে আমরা আমাদের যে ডুবুরি ইউনিট আছে, আমরা তৎক্ষণাৎ আমরা ডুবুরি সার্চিং এর কাজ শুরু করে। তো এই সন্ধ্যা অবধি পর্যন্ত আমরা সার্চিং এর কাজ করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা লাশ পাইনি। তো এটা আমাদের কার্যক্রম এখনো বাকি আছে। আমাদের আগামীকাল, এখন যেহেতু সন্ধ্যা নেমে আসছে, এখন কার্যক্রম আপাতত বন্ধ আছে। তো আমরা আগামীকালকে আবার সার্চিং এর কাজ করব। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। সাব্বির, শুভ সকাল আপনাকে। এর আগের খবরে আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিলাম তখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। আজ সকাল থেকে উদ্ধার কাজ আবারও শুরু হবার কথা ছিল। এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই। তামান্না, শুভ সকাল। সকালে জানাচ্ছিলাম যে সকাল 10টা নাগাদ রংপুরের যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা আসার কথা আছে, কিন্তু এখন পর্যন্ত এই যে 2 ভাই একসঙ্গে মারা গিয়েছে তাদেরকে উদ্ধারে এখনো তো তারা আসেনি। তবে এই নিহত 2 ভাইয়ের বাবা-মা যারা ঢাকায় থাকতেন তারা সকালে এসেছে এবং তারা ব্যক্তিগতভাবে আত্মীয়স্বজনকে নিয়ে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা খোঁজাখুঁজি করছেন। ফায়ার সার্ভিস 10টা নাগাদ তারা এখানে এসে পৌঁছে তারা তাদের যে ডুবুরি দল রয়েছে সেই ডুবুরি দল নদীর বিভিন্ন প্রান্তে গিয়ে খোঁজার চেষ্টা করবেন। নদীর আমরা এখানে এসে দেখেছি যে নদীতে ব্যাপক স্রোত রয়েছে। যে নদীর ভাটিতে যে ভাটি অঞ্চলে অনুমান করা হচ্ছে ভাটি, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তার মরদেহ ভাটিতে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পর্যন্ত গিয়ে থাকতে পারে। তবে তাদের মরদেহ খুঁজে পেতে বেশ বেগ পেতে হতে পারে বলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আমাদেরকে জানিয়েছে। সব মিলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল যেহেতু এখনো 10টা বাজেনি, তারা এখন পর্যন্ত এখানে আসেনি। এই তারা আসলে হয়তো ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসলে তার পরবর্তী যে উদ্ধার কাজ তারা পরিচালনা করবে বলে আমরা জানতে পেরেছি। তবে ব্যক্তিগতভাবে স্থানীয় লোকজন, সাধারণ মানুষ, স্থানীয় যারা মাঝি রয়েছে নৌকা বা তারা কিন্তু এই এলাকার যে 2 জন ডুবে মারা গেছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। এক হৃদয় বিদারক পরিস্থিতি। একেবারে 2 ভাই, তারা 2 মাস আগেও ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতো। তারা 2 মাস আগে তারা লালমনিরহাটে এসে এই যে মোগলহাটের একটি স্কুলে ভর্তি হয়েছে। তারা এই নদীতে তীব্র তাপে তারা নদীতে নেমে গোসল করতে নেমে আসলে তারা এখানে নিখোঁজ হয়। সব মিলে এলাকায় একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তামান্না, এই হচ্ছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগে আশার আলো দেখছেন রাজবাড়ী সহ নদীপাড়ের মানুষ। ব্যারেজ নির্মাণ হলে পানির নিয়ন্ত্রিত প্রবাহে কমে আসবে নদী ভাঙন, পানির সংকট দূর হয়ে উন্নত হবে সেচ ব্যবস্থাও, অর্থনীতিতেও গতি সঞ্চারের আশা করছেন তারা। পদ্মার ভয়াল ভাঙনে প্রতিবছর হারায় বসতভিটা, নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, বাজার সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে শুষ্ক মৌসুমে থাকে না পানি, সেচ সংকটে ব্যাহত হয় চাষাবাদ। জীবনের এই চরম অনিশ্চয়তা থেকে এবার মুক্তির আশা দেখছেন পদ্মাপাড়ের মানুষ। ব্যারেজ নির্মাণ হলে পানির নিয়ন্ত্রিত প্রবাহে কমে আসবে নদী ভাঙন, পানি সংকট দূর হয়ে উন্নত হবে সেচ ব্যবস্থা, অর্থনীতিতেও গতির সঞ্চারের আশা তাদের। পদ্মা ব্যারেজ হবে, এরা এলাকাবাসীর গর্ব, এলাকাবাসীর মানে এটা আনন্দের ব্যাপার। অনেক সাইডে দেখা যায় যে পানিতে তলিয়ে যায়, দেখা গেলো পদ্মা ব্যারেজটা থাকলে পরে এক পাশ ক্ষতি হলেও আর এক পাশটা ভালো থাকে। এই দিক থেকে সব দিক থেকে সুবিধে। আমাদের নদীতে পানি থাকবে, আবার আমরা জমি চাষ করতে পারবো, প্রচুর পরিমাণ পানি থাকবে, আপনার মাছ ধরে আমরা বিক্রি করতে পারবো। পদ্মা ব্যারেজ প্রকল্প চালু হলে এখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠবে এবং হাজার হাজার মানুষ এখানে দেখতে আসবে এবং হাবাসপুরের মান উন্নয়ন হবে। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই ব্যারেজ হবে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে। নকশা প্রণয়ন আর ভূমি অধিগ্রহণ শেষে মূল কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে জানালেন এই কর্মকর্তা।
আনুষঙ্গিক যে কাজগুলো শুরু করার আগে ইনিশিয়াল যে কাজগুলো আছে সাইট সিলেকশন, সেই কাজগুলো এখন আপাতত হবে। আর এগুলো করতেও তো সময় লাগবে, ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে, এরপরে প্রকল্পের মূল কাজ শুরু হতে হতে অনেকটা সময় চলে যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যেতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা এবং অর্থনীতির চিত্র। তাই দ্রুত কাজ শুরুর আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শহরের বিভিন্ন এলাকায় অকেজো সড়ক বাতি, রাতে অনেকটাই ঝুঁকি নিয়ে চলাচল করছেন নাগরিকরা। অন্যদিকে দিন দুপুরে ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন মুন্সিগঞ্জ শহরের নাগরিকরা। পৌর সুবিধা নিশ্চিত এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। মুন্সিগঞ্জ থেকে শিহাব আহমেদের প্রতিবেদন। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক, ঘড়ির কাঁটায় রাত 2:30, অথচ জ্বলছে না সড়ক বাতি। অন্ধকারে ঢাকা চারপাশ। একই দৃশ্য শহরের উত্তর ইসলামপুর, দেওভোগ সহ আরও কয়েকটি এলাকায়। অকেজো বেশিরভাগ সড়ক বাতি। ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এতে বিপাকে সাধারণ মানুষ। এই যে কিছুদিন আগে আমাদের দোকানে চুরি হয়েছে, চোর ধরার মতো কোনো নেই। লাইট থাকলে একটু ভালোই তো, এরা মুরগি নামায়, তারপর লোকজন চলাফেরা করে, কেউ কিছু নিলে আমি দেখতে পারতাম। সদর উপজেলার 9 ইউনিয়ন ও 2 পৌরসভা, এসব এলাকায় রাতে টহল দেন 3 পুলিশ সদস্য। আমাদের সিনিয়র অফিসাররা আমাদের যথেষ্ট খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন, তারপরেও অনেক কিছু হয়ে ওঠে না। পৌরসভা ও আশপাশের এলাকার নিরাপত্তায় 2023 সালে 140টি সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ। বর্তমানে বেশিরভাগেরই নেই অস্তিত্ব। দেশি অস্ত্রগুলা নিয়ে ঘুরে, এগুলা হচ্ছে এদের উৎপাতে হচ্ছে আমাদের এই যে শ্রীপল্লী অঞ্চলের যে মানুষগুলা, এরা কিছুদিন যাবতই খুব অশান্তির মধ্যে আছে। পিজ্জা হচ্ছে দেওয়াল ভাঙা ঢুকা, তারপর হচ্ছে টাকা পয়সা যা আছে নিয়ে গেছে আর কি। একদম রীতিমতো আতঙ্ক। বা এখন তো আমরা দোকানে কোনো মাল রাখতে গুডাউনে মাল রাখি সব। এদিকে দ্রুত শহরের সড়ক বাতি সংস্কারের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ, আর সিসি ক্যামেরা পুনঃস্থাপনের কথা জানিয়েছে পুলিশ। আমি যখন লোক পাঠায় বলে যে কোথাও নাই, এখন আমি তো রাত্রেবেলা আমার যতটুকু সামনে পড়ে বাজারটুকু ওইটুকু আমি দেখি যে জলে, কিন্তু উত্তর ইসলামপুর ওইদিকে তো আমার ওইভাবে যাওয়া হয় না। নিঃসন্দেহে সিসিটিভি একটা বড় ধরনের টুলস আমাদের ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে। তো এটার জন্য আসলে গভর্নমেন্টের বাজেট থেকে এটা করতে পারলে নিঃসন্দেহে ভালো, তবে এর বাইরেও যদি এটি পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভের মাধ্যমে করা যায় সেটি সবচেয়ে মুন্সিগঞ্জের জন্য ভালো হবে, কারণ এটা দ্রুত করা সম্ভব। মাত্র 11 বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই শহরে প্রায়ই ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড, যা ভাবিয়ে তুলছে কর্তৃপক্ষ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীকেও। পৌর সুবিধা নিশ্চিতের পাশাপাশি শহরে উন্নত সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন নাগরিকরা। মুন্সিগঞ্জ শহর থেকে শিহাব আহমেদ, স্টার নিউজ। আপনারা দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। আরও একবার স্বাগত স্টার নিউজে। 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এতে বিপাকে রোগী এবং স্বজনরা। এ নিয়ে আরও জানতে দেশের বিভিন্ন জেলা থেকে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই ময়মনসিংহ থেকে সাদিকুর রহমান, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জিয়াউল গনি সেলিম। ময়মনসিংহে যেতে চাই। সাদিকুর, শুভ সকাল আপনাকে। আজকে কতদিনের মতো এই কর্মবিরতি চলছে এবং রোগীর স্বার্থে কি আসলে জরুরি বিভাগগুলো খোলা রাখা হয়েছে কিনা? গতকাল থেকেই শুরু হয়েছে কর্মবিরতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে সারা দেশের মতো ময়মনসিংহেও একই দাবি, যে শিক্ষার্থী যারা আছেন তারাও এখানে যোগ দিয়েছেন। বিশেষ করে দাবিটা তাদের ইন্টার্ন যারা চিকিৎসক আছেন এবং এফসিপিএস, তাদের যে বেতন ভাতার যে বৈষম্যটা সেটা নিরসন তারা চান। অর্থাৎ হচ্ছে যে ইন্টার্ন চিকিৎসকরা 20,000 টাকা তাদের যে বেতন যেটা সম্মানী ধরা হয়েছে সেটা আসলে খুবই নগণ্য, তারা যেটা বলছেন সেটা নবম গ্রেডের সাথে সামঞ্জস্য করে সেই বেতন তারা চাচ্ছেন। এবং যেই এফসিপিএস এর যে বিষয়টি, এমবিবিএস শেষ করার পর এফসিপিএস এর আসলে এটা একটা আবার খুব কঠিন একটা পরীক্ষার মাধ্যমে তাদের উত্তীর্ণ হতে হয়। এবং এফসিপিএস এর যে বিষয়টি প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছিল যে 2000 শিক্ষার্থীদেরকে, এফসিপিএস শিক্ষার্থীদেরকে এই মেডিকেল কলেজগুলিকে চাকরির কাজের সুযোগ দেওয়া হবে, সেটা আসলে তারা চান না। তারা চান আসলে যারা এফসিপিএস এ যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে যেন এই ট্রেনিং করার সুযোগ দেওয়া হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে
যে এমবিবিএস এর যে বিসিএস এর তাদের 34 বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়ার যে মেয়াদটা তারা দাবি করছেন। এই যে দাবিগুলো এইসব তারা যেন খুব দ্রুতই বাস্তবায়ন করা হয়, নয়তো এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে চিত্রটা গতকালকে থেকে আজকে পর্যন্ত আসলে এইখানে রোগীরা চরম ভোগান্তিতে রয়েছে। চিকিৎসকরা সাধারণত ইন্টার্ন এবং এফসিপিএস চিকিৎসকরাই একটা মেডিকেল কলেজ হাসপাতালের সবচেয়ে বড় ভূমিকা রাখে, কারণ হচ্ছে এখানে রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশপাশের কয়েকটা জেলা থেকেও কিন্তু এখানে রোগীরা ভর্তি আছেন। আজকে এফসিপিএস এর যারা ডক্টর আছেন তারাও এই আন্দোলনে যোগ দিবেন। 11টার সময় তারা তাদের বিক্ষোভ হবে। খুব দ্রুতই দাবি বাস্তবায়নের ব্যাপারে তারা জোর দিচ্ছেন এবং গতকালকে স্মারকলিপিও প্রদান করেছেন। এই ছিল এখান থেকে সবশেষ। সাদেকুর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শকের মধ্যে পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী আব্দুস সালাম আরিফ তিনিও যুক্ত হয়েছেন। তবে জিয়াউল গুনি সেলিমের কাছে একটু আগে যেতে চাই। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে শুনছিলাম সেখানকার খবরাখবর। আপনার মেডিকেলে সেখানে কি অবস্থা? ইন্টার্ন চিকিৎসক এবং যারা এফসিপিএস করছেন তারা এই আন্দোলনে নেমেছেন আজকে দ্বিতীয় দিনের মতন, সব মিলিয়ে কি পরিস্থিতি? না, ইন্টার্ন চিকিৎসকদের যে 6 দফা দাবি, সেই দাবি আদায়ের যে কর্মবিরতি সেটি কিন্তু দ্বিতীয় দিনে গড়ালো। আপনি ঠিকই বলেছেন। আমি দাঁড়িয়ে আছি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আমি কিছুক্ষণ আগে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখেছি, ওয়ার্ডে গিয়ে একেবারে যে দৃশ্য দেখেছি সেখানে রোগীর কোনো ঠাঁই নেই, আউটগুলো ছাড়িয়ে বারান্দা পর্যন্ত রোগীর যে ভিড় সেটি আমি দেখেছি। কিন্তু যেহেতু বলা হয়ে থাকে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের জন্য মূল ভূমিকা পালন করে থাকেন, তাদের চিকিৎসা থেকে সেবা শুশ্রূষা সব কিছু টেক কেয়ার তারাই করে থাকেন। কিন্তু গেল 2 দিন থেকে ইন্টার্ন চিকিৎসকরা নেই। প্রায় 272 জন ইন্টার্ন চিকিৎসক এখানে দায়িত্ব পালন করে থাকেন, তারা কেউই এই মুহূর্তে দায়িত্ব পালন করছে না গত 2 দিন থেকে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ খানিকটা বেকায়দায় পড়েছে। আমি কথা বলেছিলাম হাসপাতালের মুখপাত্রের সঙ্গে, তিনি যেটি জানিয়েছেন যে মিড লেভেল ডাক্তার যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সিনিয়র যারা ডাক্তার আছেন তাদেরকেও আসলে সে বলা হয়েছে যাতে জরুরি সেবা কোনোভাবেই যাতে ব্যাহত না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন। ফলে ওয়ার্ডগুলোতে ডাক্তার সংকট থাকলেও চিকিৎসা সেবা, জরুরি চিকিৎসা সেবা চলছে। হয়তো যেগুলো একেবারেই জরুরি আজকেই দেখতে হবে বা আজকে অপারেশন করতে হবে এরকম বিষয়গুলো অব্যাহত আছে এবং সেগুলো কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে এরকম কোনো তথ্য বা খবর আমরা পাইনি। তবে সংকটচিত সেহেতু সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আছে। যেমন যারা হাসপাতালে ভাঙাচোরা রোগী আছেন বা কাটাছেঁড়া রোগী আছেন তাদের ক্ষেত্রে বেশি দুর্ভোগ, বা অন্য সমস্যা নিয়ে যারা আসছেন তারা হয়তো সহসাই ডাক্তার পাচ্ছেন না, অপেক্ষা করতে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক কখন আসবেন। যেমন আজকে সকাল 10টার আগে আসলে কোনো ডাক্তার আসবেন না হাসপাতালে, এটি তাদের প্রাত্যহিক একটি রুটিন ওয়ার্ক। কাজেই এই সংকটটা কিন্তু তৈরি হয়েছে। আমি কথা বলছিলাম ইন্টার্ন চিকিৎসক যারা আন্দোলন করছেন তারা জানিয়েছে যে আজকে ঢাকায় স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে একটি বৈঠক আছে, সেই বৈঠকে হয়তো সিদ্ধান্ত আসতে পারে। তারপরে আসলে বলা যাবে আন্দোলন আসলে চলবে কি, এখান থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন। তো রাজশাহী থেকে এই এখন পর্যন্ত এই সর্বশেষ ছিল আমার কাছে। তামান্না। সেলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তার কাছ থেকে একটু জানতে চাই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কি অবস্থা? আজকে দ্বিতীয় দিনের মতন গড়ালো, জরুরি বিভাগ খোলা রয়েছে কিনা? যেমন আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মূলত রোগীর চাপে যে প্রতিষ্ঠানটি সবসময় পরিপূর্ণ থাকে এবং 3 থেকে 4 গুণ রোগী থাকে, সেখানে কিন্তু আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মূলত 6 দফা দাবিতে সারা দেশে তাদের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে মূলত তাদের এই কর্মসূচি শুরু হচ্ছে। আমরা এখানে সকালে এসে যেটি দেখেছি যে এখানে মূলত বহির্বিভাগে চিকিৎসা সেবা চলছে, জরুরি বিভাগের চিকিৎসা সেবাও চলছে। তবে ইন্টার্ন চিকিৎসকরা যারা ভর্তি রোগী রয়েছেন তাদের কিন্তু সংকটের মুখে পড়তে হচ্ছে, কারণ এখানে যেহেতু হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, সেক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকরাই দায়িত্ব পালন করে থাকেন। বেলা সকাল 10:30টার দিকে এখানে একটি প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে, এজন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং তারা পরবর্তী যে কর্মসূচি সেগুলোর সাথেও সারা দেশে যে কর্মসূচি ঘোষিত হবে তার সাথে তারা একাত্মতা প্রকাশ করে কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যেখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি চলতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখন যেহেতু হামের প্রভাব চলছে, ডেঙ্গুরও প্রভাব চলছে, ডায়রিয়া চলছে, সব মিলিয়ে কিন্তু পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের মানুষ বেশ
সংকটের মুখে পড়বে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই সরকার এবং চিকিৎসক এবং সংশ্লিষ্টরা এই সংকটের সমাধান করবেন। পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানছিলাম ইন্টার্ন চিকিৎসক এবং যারা FCPS করছেন তারা যে কর্মবিরতি দিয়েছেন সেই কর্মবিরতির খবরাখবর। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। দেশের পর এবারে যুদ্ধ শুরুর 100 দিনের মাথায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী IRGCর দাবি, লেবাননে ইসরায়েলি হামলার জবাবেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বিপরীতে তেহরান সহ পশ্চিমাঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। যদিও ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার কথায় সাড়া দেননি নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলে হামলা চালানোয় সরকারের পক্ষে অবস্থান নিয়ে তেহরানে উল্লাস করতে দেখা যায় ইরানিদের। এভাবেই ইসরায়েলের অভ্যন্তরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যুদ্ধের 100তম দিন আর যুদ্ধবিরতির 60তম দিনে এই হামলা চালালো তেহরান। ইরানের দাবি, লেবাননে লাগাতার ইসরায়েলি হামলার জবাবেই তাদের এই হামলা। রোববার রাতে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে উড়ে যেতে দেখে উল্লাসে ফেটে পড়েন ইরানের অনেক নাগরিক। আমি অত্যন্ত আনন্দিত। আমার আশা, যদি সত্যি তারা জবাব দেয় তাহলে সেই হামলা আরো কঠোর ও শক্তিশালী হবে। কারণ আমাদের অবশ্যই লেবাননের জনগণ এবং লেবাননের শিয়া সম্প্রদায়ের পাশে দাঁড়াতে হবে। ক্ষেপণাস্ত্রের ঝলকানি শুধু আকাশেই নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে অনেক ইরানির মনে। আমরা গর্বিত যে আমাদের সেই সক্ষমতা এখনও অটুট আছে এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও এখনও আমাদের কর্মকর্তাদের হাতে রয়েছে। তারা যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দিতে পারে এবং কোনো চাপের মুখে পিছিয়ে না যায়, এটাই আমাদের প্রত্যাশা। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সব ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের। এরই মধ্যে তেল আবিবকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়ে একটি গুরুতর ভুল করেছে। তারা নতুন একটি সমীকরণ তৈরি করার চেষ্টা করছে, যখন তারা দাহিয়ে এলাকায় IDF-এর হামলার জবাবে সরাসরি আমাদের ভূখণ্ডে গুলি চালাচ্ছে। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না। হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল জুড়ে স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। পাশাপাশি নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম ও আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে পাল্টা হামলা না চালাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সতর্ক করে ট্রাম্প বলেছেন, এই ধরনের হামলা যুদ্ধবিরতির আলোচনাকে আরও জটিল করে তুলবে। যদিও ট্রাম্পের আহ্বানে সাড়া দেননি নেতানিয়াহু, তার সামরিক বাহিনী ইরানে চালিয়েছে হামলা। অন্যদিকে সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় তেহরান বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইরান। আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক ও সিরিয়াও। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এবং এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।